নবম শ্রেণীর পাঠ্য বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও সন্ধি। এই অধ্যায়ে বেশ কতগুলি ধারাবাহিক পর্বে আলোচনা চলছে। আজকে দেখো তোমাদের কাছে আলোচনা করব ধ্বনির পরিবর্তনের যে দ্বিতীয় নিয়ম বা সূত্র, ধ্বনির লোপ বা ধ্বনি লোপ সম্পর্কিত বিভাজনগুলি। তা ধ্বনি লোপের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করছি ধ্বনির লোপ। তা প্রথমে আলোচনা করব আমরা স্বরলোপ। এর আগের পর্বে এখানে আমরা আলোচনা করেছিলাম এই অংশটার যে স্বরাগম আর ব্যঞ্জনাগম দুটি পর্বে আলোচনা হয়েছিল। তা সেখানে আমরা দেখেছিলাম সবটাই হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য। এক্ষেত্রেও কিন্তু আমরা তাই বলবো, ধ্বনি পরিবর্তনটা মূলত হয়ে চলেছে আমাদের উচ্চারণের সুবিধার জন্য। যার যেমনই যুক্তি থাকুক, সমস্যা থাকুক, সবটাই উচ্চারণের সুবিধার জন্য। তা ধ্বনির লোপের ক্ষেত্রে প্রথমে দুটো ভাগ রয়েছে। একটা রয়েছে স্বরলোপ এবং একটা রয়েছে ব্যঞ্জন লোপ। এই দুটো ভাগ রয়েছে ধ্বনি লোপের। আমরা প্রথমে আলোচনা করছি স্বরলোপ। তা স্বরলোপের ক্ষেত্রে দেখো সবটাই তো উচ্চারণের সুবিধার জন্য। তাহলে ডেফিনেশান কি হবে? উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদি, মধ্য ও অন্তে যদি একটি স্বরধ্বনি লোপ পায় তখন সেই ধ্বনি পরিবর্তনের নিয়মকে আমরা বলবো স্বরলোপ। যেমন ধরো আমার ডেফিনেশানের মধ্যেই এসে গেল শব্দের আদি, মধ্য, অন্ত। তাহলে আদির একটা উদাহরণ দিই, মানে আদি স্বর লোপ। কীরকম দৃষ্টান্ত হবে এখানে? ধরো আসল শব্দটা হচ্ছে, তোমরা অনেকেই জানো না, এটা অলাবু থেকে আসছে কি লাউ। তোমরা লাউ শব্দটাই জানো, কিন্তু এর মূল শব্দ হচ্ছে অলাবু। দেখো শুরুর অটা কিন্তু অস্বরধ্বনিটা পরিবর্তিত শব্দে লোপ পেয়ে গেছে। আর উদাহরণ দেখো অতসী, অতসী আমরা একে কি বলি না তিসি। মূল শব্দ হচ্ছে অতসী, শুরুর অটা দেখো লোপ পেয়ে গেছে। তাহলে এটা আদি স্বরলোপের দৃষ্টান্ত। তাহলে শব্দের শুরুতে স্বরধ্বনির লোপ পাচ্ছে, এটাকে বলছে আদি স্বরলোপ। বা শব্দের শুরুতে বা মধ্যে বা অন্তে একটি স্বরধ্বনির লোপ পাওয়াকে আমরা শুধুমাত্র স্বরলোপ বলবো। তারই ভাগে আদি, মধ্য, অন্ত করে তিনটে ভাগ চলে আসছে। তাহলে 2 নম্বরে কি মধ্য স্বরলোপ। ধরো একটা উদাহরণ বললাম, আসল শব্দটা হচ্ছে গামোছা, আমরা কি বলি গামছা। তাহলে দেখো মাঝখানে যে ওকার ছিল, ওকার স্বরধ্বনিটা এখানে নেই, লোপ পেয়ে গেছে। আরও উদাহরণ দেখো বসতি, বসতি থেকে কি হচ্ছে ব দন্তেশয় তয় হস্যই বস্তি। আরও একটা উদাহরণ দেখো ভগিনী থেকে হচ্ছে ভ গয় দন্তের নয় হস্যই ভগ্নী। তাহলে দেখো এই উদাহরণে মাঝখানের ও স্বরধ্বনিটা এখানে লোপ পেয়েছে। আর এই উদাহরণে বসতি দন্তেশ্বর পর একটা অস্বরধ্বনি উচ্চারিত হচ্ছিল, সেটা দন্তেশ্ব আর তয়ের মাঝখানে, দন্তেশ্ব আর তয়ের মাঝখানে অস্বরধ্বনি উচ্চারিত হচ্ছিল, সেটা এখানে লোপ পেয়ে দন্তেশ্ব ত সংযুক্ত ব্যঞ্জন হয়ে গেছে। এখানেও দেখো ভ গি নি, গয়ের পর একটা হস্যই আছে গি, তারপরে নি, মানে গ আর নয়ের মাঝখানে হস্যইটা ছিল, সেটা গ আর ন সংযুক্ত ব্যঞ্জন হয়ে গেছে, হস্যইকারটা উঠে গেছে। এখানে হস্যই স্বরধ্বনিটা লোপ পেয়েছে, এখানে অস্বরধ্বনি লোপ পেয়েছে, এখানে ও স্বরধ্বনি লোপ পেয়েছে মাঝখানে। এটাকে বলছে মধ্য স্বরলোপ। তাহলে উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যবর্তী একটি স্বরধ্বনির লোপকে আমরা বলবো মধ্য স্বরলোপ। আচ্ছা, আমরা এর আগে তোমাদের হয়তো মনে হবে যে আসল শব্দ ভগ্নী, তাকে ভগিনী থেকে লিখছে না। এখানে কিন্তু আসল শব্দ গামোছা, আসল শব্দ বসতি, আসল শব্দ ভগিনী, এগুলো থেকেই পরিবর্তিত হয়ে এই শব্দগুলো এসছে। এর আগে দেখো
তোমাদের কাছে যখন আমি আলোচনা করেছিলাম মধ্য স্বরাগম, এর আগে আমি একদিন আলোচনা করেছিলাম মধ্য স্বরাগম, জন্ম থেকে জনম, হ্যাঁ, বা এই যে শেষে লিখেছি ভক্তি থেকে ভকতি, তাহলে এখানে সংযুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটি স্বরধ্বনি আসছে। সেই মধ্য স্বরাগমকে বলা হয়েছিল কি না স্বরভক্তি বা বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ মানে কি দূরবর্তী হওয়া, মানে সংযুক্ত ব্যঞ্জনটা ভেঙে দূরবর্তী হচ্ছে। তাহলে এইখানে দেখো ঠিক এই ক্রিয়ার বিপরীত ক্রিয়া সম্পন্ন হচ্ছে। আজকে আমরা যেখানটায় পড়ছি মধ্য স্বরলোপ, এখানে কি হচ্ছে না মাঝখানের একটা স্বরধ্বনি লোপ পেয়ে যাওয়ার ফলে দুটি ব্যঞ্জন ধ্বনি কাছাকাছি হয়ে যাচ্ছে। তাই মধ্য স্বরলোপের আর এক নাম হচ্ছে কি বলতো সম্প্রকর্ষ। ওটা ছিল বিপ্রকর্ষ, আর মধ্য স্বরলোপের আর এক নাম হচ্ছে সম্প্রকর্ষ, যার অর্থ হচ্ছে কি কাছাকাছি হওয়া, কাছাকাছি হওয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্বরধ্বনি লোপ পেয়ে যাচ্ছে বলে দুটো ব্যঞ্জনধ্বনি কাছাকাছি হয়ে যাচ্ছে। ভ গি নি ছিল, গ আর নয়ের মাঝখানে হস্রই স্বরধ্বনিটা লোপ পাচ্ছে বলে গ আর ন কাছাকাছি হয়ে গেল। তাই মধ্য স্বরলোপের আরেক নাম হচ্ছে সম্প্রকর্ষ। এরপরে দেখো 3 নম্বরে আসছে অন্তঃস্বরলোপ। ধরো আমি একটা উদাহরণ বললাম যে রাশি, এটি মূল শব্দ, তার থেকে কি হয়ে গেছে হ্রাস। বা বললাম লজ্জা থেকে হয়েছে লাজ। তাহলে যে হস্যই স্বরধ্বনিটা এখানে লোপ পেয়েছে, এখানে আ স্বরধ্বনি লোপ পেয়েছে, এগুলো লোপ পেয়ে যাচ্ছে। এবং দেখো এখানে হস্যই রাশি শেষে হস্যই, সেই হস্যইটা এখানে নেই, আর শেষের আকারটাও এখানে উঠে গেছে। তাহলে এটা হচ্ছে অন্তঃস্বরলোপ। তাহলে উচ্চারণের সুবিধার জন্য শব্দের শেষে বা অন্তে একটি স্বরধ্বনির লোপ পাওয়াকে বলছে অন্তঃস্বরলোপ। ঠিক একইভাবে দেখো আমরা করব, এটা খুবই সহজ এবং খুব ছোট বিষয় বলে আমি দুটো একসঙ্গে আলোচনা করছি। ব্যঞ্জন লোপ, যে ধ্বনি লোপের আর একটা ভাগ ব্যঞ্জন লোপ, এরও রয়েছে কি বলতো আদি ব্যঞ্জন লোপ, 3টে ভাগ। একইভাবে আদি ব্যঞ্জন লোপ। ধরো একটা উদাহরণ বললাম স্থান, আসল শব্দটা হচ্ছে স্থান, আমরা তাকে কি বলি থান। এই শিবের থান, হরির থান, বাবার থান, এরকমভাবে যে শব্দটা ব্যবহার হয়, আসলে শব্দটা হচ্ছে স্থান। দন্তেশ্বটা পূর্বের ব্যঞ্জনটা লোপ পেয়ে গেছে, এখানে দন্তেশ্ব ব্যঞ্জন ধ্বনিটা দেখো এখানে আর নেই। আরও একটা উদাহরণ দেখো স্ফটিক, দুটোতেই দন্তেশ্ব ব্যঞ্জন ধ্বনির লোপ। স্ফটিক থেকে হচ্ছে কি ফটিক, আমরা শুরুর দন্তেশ্ব এই ব্যঞ্জন ধ্বনিটাকে কি করছি লোপ করে দিচ্ছি উচ্চারণের সুবিধার জন্য। তাহলে উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে একটি ব্যঞ্জন ধ্বনির লোপকে আদি ব্যঞ্জন লোপ বলে। এরপরে দেখো 2 নম্বরে আসবে মধ্য ব্যঞ্জন লোপ। আমরা বলি কি কার্পাস, শব্দটা আসলে কার্পাস, তাকে কি বলি আমরা কাপাস। দেখবে সবাই বলে, ম্যাক্সিমাম লোকজন বলে কাপাস তুলো, আসল শব্দটা হচ্ছে কার্পাস। দেখো র এটা রেপ আকারে ছিল, কিন্তু র ব্যঞ্জন ধ্বনিটা ছিল, এখানে কিন্তু র লোপ পেয়েছে। আরও হয় দেখো ট্রেন, টয়রফলা একার দন্তের ন, ট্রেন তাকে থেকে টেন, তাহলে এখানে রটা ফলা আকারে ছিল, সেটাও দেখো এখানে লোপ পেয়েছে। তাহলে একটা শব্দের মধ্যে উচ্চারণের সুবিধার জন্য একটি ব্যঞ্জন ধ্বনির লোপকে বলা হচ্ছে মধ্য ব্যঞ্জন লোপ। এরপরে দেখো 3 নম্বরে আসবে অন্তঃব্যঞ্জন লোপ। অন্তঃব্যঞ্জন লোপ আম্র থেকে কি আসছে আম,
শেষে ছিল র ফলা, আম র, সবার শেষে র ফলা আকারে ছিল, দেখো এখানে র উঠে গেছে। ঠিক একইভাবে আমরা বলি দধি, আরও একটি শব্দ দেখো দধি, সেটা থেকে বলি দই। তাহলে হর্ষইটা থেকে গেছে, ধটা লুপ্ত হয়েছে। শব্দের অন্তে বা শেষে উচ্চারণের সুবিধার জন্য ব্যঞ্জন ধ্বনির লোপকে বলছে অন্ত ব্যঞ্জন লোপ। তোমরা ডেফিনেশান নাম দেখে, যে নামই থাকবে দেখে পেরে যাবে, কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে উদাহরণগুলো দুটো করে অন্তত তৈরি রাখতে হবে। তোমাদের পরীক্ষায় চাইতে পারে অন্ত ব্যঞ্জন লোপের একটি দৃষ্টান্ত দাও। তুমি সেখানে ভুল শব্দ দিয়ে, যেমন ধরো মানে তোমাকে চেয়েছে যে এখানে আমরা এক্ষুনি যেটা করলাম, রাশি থেকে রাস, অন্ত সরল, তুমি কি করলে এখানে অন্ত স্বরাগমের দৃষ্টান্তে দিলে রাস থেকে রাশি, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। আসল শব্দ রাশি, সেটা থেকেই রাস এসছে, তোমাকে সেভাবেই মনে রাখতে হবে, নিজের মতো করে বানিয়ে নিলে হবে না। এখানে তোমরা যে লেখকেরই ব্যাকরণ বই ফলো করো না কেন, উদাহরণগুলো তোমাদের অনেক ভালো করে মানে লক্ষ্য রাখতে হবে এবং অনেকগুলো উদাহরণ তোমাদের ফলো করতে হবে, তবে তোমরা বুঝতে পারবে যে মূল শব্দটা কী ছিল। তা এখানে ব্যঞ্জন ধ্বনি লোপের ক্ষেত্রে আর একটা আছে বিষয়, সেটা হচ্ছে সমাক্ষর লোপ। যেমন ধরো আমরা বলি মেজো দা দা, সেখান থেকে আসছে কি মেজ দা, সম অক্ষর ছিল দা দা, সেই সম অক্ষরের মধ্যে একটা অক্ষর দেখো এখানে লোপ পেয়েছে। ঠিক একইভাবে বড় দাদা, ছোট দিদি, ছোটদি, বড়দা, এ ধরনের পরিবর্তনগুলো ঘটে থাকে। আরেকটা জিনিস হয় যে সমবর্ণ লোপ, কিছু কিছু উদাহরণ পাওয়া যায় এরকম, সমবর্ণ লোপ কীরকম, এটা অক্ষর মানে দল, এখানে দা মেজো দাদা, জো দা দা, দেখো লাস্টে দা দা দুটি আলাদা অক্ষর, তার মধ্যে কিন্তু একটা অক্ষর লোপ পেয়েছে। এবার সমবর্ণ লোপের ক্ষেত্রে দেখো কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে কি আসছে কৃষ্ণনগর, মানে মাঝখানের একটা ন, এই নটা লোপ পেয়ে যাচ্ছে, কি হবে কৃষ্ণনগর। আমরা আর দুটো ন একসঙ্গে উচ্চারণ করছি না, এখানে কিন্তু সমবর্ণ দুটো ন, তার মধ্যে কৃষ্ণনগর হয়ে যাচ্ছে। কৃষ্ণনগরকে অনেকেই পরিবর্তন করে বলছে কি কৃষ্ণনগর। কৃষ্ণনাথ, তাকে বলছে কৃষ্ণনাথ, এই ধরনের সমবর্ণ লোপের দৃষ্টান্তের মধ্যে আসে। তা এক্ষেত্রে দেখো, তাহলে আমরা স্বরধ্বনি লোপের ক্ষেত্রে দেখলাম, ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে ধ্বনি লোপ আজকে আলোচনা হলো। ধ্বনি লোপের দুটো ভাগ, স্বরলোপ, ব্যঞ্জন লোপ। স্বরলোপের ক্ষেত্রে ছিল তিনটে ভাগ, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ আর অন্ত স্বরলোপ। মধ্য স্বরলোপের আরেক নাম ছিল সম্প্রকর্ষ। তাহলে স্বরলোপের তিনটে ভাগ হলো। আর সম্প্রকর্ষ, এটাও তোমাদের জেনে রাখতে হবে ভালো করে, মধ্য স্বরলোপকে কেন সম্প্রকর্ষ বলে। সম্প্রকর্ষ মানে কাছাকাছি হওয়া, যেহেতু মাঝখানের একটি স্বরধ্বনি লোপ পাচ্ছে, তাই দুটি ব্যঞ্জন ধ্বনি, ওই স্বরধ্বনির দুপাশে অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি কাছাকাছি হয়ে যাচ্ছে, সংলগ্ন হয়ে যাচ্ছে, তাই মধ্য স্বরলোপের আরেক নাম সম্প্রকর্ষ। আর অন্ত স্বরলোপ, স্বরলোপের ধ্বনি লোপের আরেক ভাগ হচ্ছে ব্যঞ্জন লোপ। ব্যঞ্জন লোপেরও আবার তিনটে ভাগ, আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ আর অন্ত ব্যঞ্জন লোপ। আর ব্যঞ্জন লোপের ক্ষেত্রে দেখা যায় আরও দুটি বিষয়, যেটা ভাগ ঠিক নয়, এখানে বলা হচ্ছে কি সমাক্ষর লোপ, মানে সম অক্ষরের মধ্যে একটা অক্ষর লোপ পেয়ে যাচ্ছে। আর সমবর্ণ লোপ মানে একটা শব্দের মধ্যে সমব্যঞ্জন ধ্বনি পরপর বা বর্ণ পরপর রয়েছে, তার মধ্যে একটা লোপ পাচ্ছে, অর্থাৎ উচ্চারিত হচ্ছে না। যেহেতু এখানে লোপ পাচ্ছে, তাই এটা ব্যঞ্জন লোপের মধ্যে রাখা হচ্ছে বিষয়টাকে। ঠিক আছে, এতটা সবাই প্র্যাকটিস করো, এর পরের দিন আমি পরের অংশটা আস্তে আস্তে শুরু করব।